রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তো সবসময় লোকের ভিডিও বা লোকের বাইকের ভিডিও করি, আমি নিজে কি বাইক চালাই সেটা সে সম্পর্কে তোমাদেরকে এখনও বলিনি। আমি নিজে হন্ডা এক্সব্লেড চালাই, প্রায় 5 বছর হয়ে গেল হন্ডা এক্সব্লেড চালাচ্ছি আমি। আমার এটা 2020 মডেল BS4 কিন্তু ABS আছে আমারটায়। তো BS4 হলেও আমারটা ABS আছে। তো ABS থাকার জন্য এর ব্রেকিংটা খুব ভালো ছিল। এখন আপাতত ABSটা কাজ করছে না, একটু প্রবলেম চলছে। মোটামুটি এই অনেক দিন ধরেই প্রবলেমটা হচ্ছে। তো এটা একবার সার্ভিস সেন্টারে দেখাতে হবে। তো আমার এই গাড়িটার কিছু ভালো মন্দ বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। যে এত বছর, 5 বছর মানে লং টাইম, মানে অনেক লং টাইম। প্রায় 60,000 কিলোমিটার চালিয়ে দিয়েছি গাড়িটা আমি। তো এই 60,000 কিলোমিটার চালালাম, প্রচুর রকমের এক্সপিরিয়েন্স হয়েছে। তো গাড়িটা আমার কেমন লেগেছে বা গাড়িটা সম্পর্কে আমার কি ভালো ধারণা আছে আর কি জিনিস আমার খারাপ লেগেছে বা সেইগুলো নিয়েই তোমাদের সাথে একটু কথা বলবো। প্রথমত যদি বলতে হয় গাড়িটার স্মুথনেস, হন্ডার গাড়ি মানে প্রচুর স্মুথ। 2020 সালটাতে তখন সবে মাত্র এই ডিজিটাল স্পিডোমিটারে গিয়ার ইন্ডিকেশান এই গাড়িটাতে ছিল। এই গাড়িটা নেওয়ার জন্য ফার্স্ট আমার 3-4টে জিনিস আমাকে খুব আকর্ষণ করেছিল গাড়িটার ভিতরে। এক তো অ্যাডভান্স লুকিং, মানে একটু মডার্ন, একটু ফিউচারিস্টিক লুক, ঠিক আছে। এই গাড়িটার লুকেরটা প্রায় ওর যে সময় লঞ্চ করেছে 2017-18-তে, তার থেকে প্রায় বছর 10-এর থেকে অ্যাডভান্স লুকিং ডিজাইনটা করেছে ডিজাইনটা, মানে 10 বছর অ্যাডভান্স ডিজাইন। এই সেম ডিজাইনের মোটামুটি অনেক গাড়ি পরে লঞ্চ করেছে। যে সময় লঞ্চ করেছে তখন অনেক পুরনো ওল্ড ডিজাইন চলতো মার্কেটে। অ্যাপাচি, পালসার NS, NSS, জিক্সার, এগুলো সব টোটালি ওল্ড মডেল টাইপের চলতো সেই সময়টাতে। এই গাড়িটাতে LED হেডলাইট ছিল, লুকটা খুব মানে ফিউচারিস্টিক লুক। তারপরে হন্ডার একটা বিশ্বাস্ত ইঞ্জিন, রিলায়েবল ইঞ্জিন, যে ইঞ্জিন মোটামুটি শুধু তেল ঢালো, মোবিল ঢালো। এখনও পর্যন্ত আমি এত কিলোমিটার চালিয়েছি গাড়িটা, প্রায় অলমোস্ট 55,000 চালিয়ে ফেলেছি কিলোমিটার, আর প্রায় 5 বছর হয়ে গেল। তো আমি এখনও পর্যন্ত ইঞ্জিনের কোনো প্রবলেম ফেস করিনি, যে ইঞ্জিন থেকে আমাকে কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে। ইঞ্জিন আমার একটা সামান্য ইঞ্জিনে কোনো কাজ করায়নি। ওই মাঝে সাঝে একটু স্পার্ক প্লাগ চেঞ্জ করতে, যেগুলো নর্মাল বেসিক সার্ভিসের মধ্যে পড়ে। আর এই প্রায় 50-52 কিলোমিটার চলার পরে আমি ফার্স্ট আমার চেন স্পকেট চেঞ্জ করেছি। মানে একটা যে কোম্পানি থেকে যে গাড়িটা চেন স্পকেট ছিল, ওই চেন স্পকেট দিয়ে আমি প্রায় 50,000 কিলোমিটার গাড়ি চালিয়েছি। আমি একটু মেনটেনও করেছি। নর্মালি এত কিলোমিটার চলে না, একটা চেন স্পকেট 30,000-35,000 অবধি চলে। আমি খুব মেনটেন করতাম, যেমন অয়েলিং করা, ক্লিন করা। চেন ক্লিন করবে রেগুলার, চেন অয়েল রাখবে, চেনটা ড্রাই হতে দেবে না। চেন স্পকেট অনেক দিন তোমাকে সাথ দেবে। এখনও পর্যন্ত নতুন যেরকম ছিল সেরকমই, এখনও পর্যন্ত সেরকমই স্মুথ। হ্যাঁ, এর মধ্যে কি একটা প্রবলেম, যে ইঞ্জিনের সাউন্ডটা একটু বেশি লাউড আসছে, কেননা আমার সাইলেন্সারটা জংপুরে সাইলেন্সার পাইপটা ফুটো হয়েছে, কেটে গেছে টোটালি। এই একটা প্রবলেম যে নর্মাল লোহার সাইলেন্সার পাইপটা খুব একটা ভালো কোয়ালিটির দেয়নি। অবশ্য তখনকার সময় আমি যখন অনরোড কিনেছিলাম তখন এটা দাম ছিল 1,10,000 টাকা। 1,10,000 টাকায় BS4 2020 মডেল আমি কিনেছিলাম অনরোড। এই গাড়ি এখন তো বন্ধ হয়ে গেছে, ডিসকন্টিনিউ হয়ে গিয়ে এখন এই সেম বডি, সেম ইঞ্জিন দিয়ে বের করেছে হন্ডা 160 SP160, হন্ডা SP160। তো গাড়িটা একটু আমার কেমন ওল্ড মডেল টাইপের লাগে, মানে ওটা কাকু টাইপের লোকেদের জন্য টার্গেট করে বানানো। তো কাকুরাই কিনবে, আমার তো মনে হয় না কোনো ইয়ং জেনারেশনের ছেলে ফেলে ওটার দিকে যাবে। আরও মার্কেটে আরও ভালো বেটার অপশান আছে।
যেখানে অ্যাপাচি 160-তে আপসাইড ডাউন ফর্ক সাথে অত সুন্দর লুক দিয়ে দিয়েছে। এখন অ্যাপাচি আছে, আরও ভালো ভালো গাড়ি আছে, হিরোরও এক্সট্রিম আছে। তো আমাদের এরিয়াতে এই গাড়িটা প্রচুর বিক্রি হয়েছে। মাইলেজও ভালো, হন্ডার বিশ্বস্ত ইঞ্জিন, তারপরে এবিএস ছিল, পিছনের চাকা 130, সামনেটা একটু সরু ছিল। সামনের আমার কমপ্লেন ছিল গাড়িটার সবচেয়ে যে সামনের ফর্ক, ওই 125-এর SP 125-এর যে ফর্ক, সেই ফর্ক দেওয়া, মানে একদম পাতি, মানে একদম সব থেকে কম দামি সামনের সাসপেনশনটা দেওয়া। ওটা একদম মানে সরু, ওটা 160 গাড়ির সাথে মানায় না, সেরকম একটা সাসপেনশন দেওয়া সামনের সাসপেনশনটা। এই গাড়িটা শুধুমাত্র যদি এর সামনে যদি সাসপেনশনটা চেঞ্জ করে আপসাইড ডাউন ফর্ক দিয়ে এই সেম গাড়ি লঞ্চ করে দিত না, হন্ডা ভালো সেল করতো। অবশ্য হন্ডার গাড়ি যেমনই বানাক, বুদ্ধা বানাক, যাই বানাক, লুক যেমনই হোক, ও হন্ডার গাড়ির সেল ভালো, কেন হন্ডা গাড়ির ইঞ্জিন ভালো। তো ইন্ডিয়ান লোকেরা আমরা নর্মালি আমাদের একটা কষ্টের টাকা, তুমি চাইবে না যে তোমার গাড়ির ইঞ্জিন মানে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ইঞ্জিনের কাজ করাতে, কেউই চাইবে না। তো সবাই একটু গাড়ি মোটামুটি যেমনই দেখতে হোক, গাড়ি যেন প্রত্যেক দিন যেন চলে, স্টার্ট দেওয়ার সময় যেন কোনো ঝামেলা না হয়, কোনো ঝামেলা না করে, ঠিক আছে। এবার আমাদের এই হন্ডার গাড়িগুলো বেশিরভাগই কিনে যারা সার্ভিস করে, মানে সার্ভিস বলতে কোনো কোম্পানিতে জব করে বা কোনো কাজের সূত্রে নেয়, ডেলি যাতায়াত করতে হয়। যেমন আমি সেলসে কাজ করতাম বলতে, হ্যাঁ আমি এখন বাজাজে লাস্ট 1 মাস আগে বাজাজ ছেড়ে দিয়েছি, বাজাজ ফাইন্যান্সে ছিলাম আমি। তার আগে আমি কাজ করেছি রিলায়েন্সে। তো আমার টোটালি প্রায় আমি 7 বছর ধরে কাজ করছি। আমার টোটালি মার্কেটের সেলসের জব ছিল, মার্কেটে ঘুরে ঘুরে কাজ করতে হতো। তো সেই হিসাবে আমি গাড়িটা নিয়েছি। এই গাড়িটা যখন আমি নিই তখন আমি এয়ারটেলে কাজ করতাম, এয়ারটেল ফাইবারে। আমার অফিস ছিল সেক্টর 5-এ, আমার ওখানে অফিস যেতে হতো, বাড়ি থেকে অফিস যেতাম, মার্কেটে কাজ করতাম, আবার বাড়ি আসতাম, এই হচ্ছে কি আমার কাজ। সেই কারণে আমার এই পারপাসে আমি বাইকটা নিয়েছিলাম। তো মাইলেজ ভালো, অলমোস্ট 45 লংয়ে গেলে 50ও দিয়ে দেয়, ঠিক আছে। তো মোটামুটি মাইলেজ ভালো, লুক ভালো। এর আরেকটা খারাপ যদি বলি, একটু সাসপেনশন খারাপ ছিল সামনেরটা, পিছনেরটা মোটামুটি ভালো আছে। আর এর হেডলাইটটা একদম বেকার। হেডলাইটের আলোতে রাত্রিবেলা রাইড করতে খুবই কষ্ট হয়। তার জন্য আমি 2000 টাকা দিয়ে HJG এর ফগ লাইট লাগিয়েছিলাম, ফিউচার আই, যেটা হচ্ছে তোমার 2000 টাকা পেয়ার, মানে 2 পিস থাকবে, ওটা 2000 টাকা পুরো পেয়ার। ওটা আবার লাগাতে ফিটিংস করিয়ে আরও প্রায় 300 টাকা মতো নিয়েছিল। তো মানে এই গাড়িটার সাসপেনশন সামনের চাকা সরু, আর হেডলাইট, আর ইন্ডিকেটারগুলো হ্যালোজেন। তো ওটা ইন্ডিকেটার হ্যালোজেন কি এলইডি, আমার হলে ভালো তো এলইডি, কিন্তু হ্যালোজেন নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু হেডলাইটের আলোটা একটু ভালো অবশ্যই থাকতে হবে, নাহলে রাত্রেবেলা গাড়ি চালানো যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তাছাড়া বলতে গেলে গাড়িটা এভরিথিং বেটার। একটা মানুষ কী চায় যে আমার গাড়ির মাইলেজ ভালো হতে হবে, গাড়ি মোটামুটি দেখতে ভালো হবে, আর একটু দেখতে কার ভালো লাগে কি জানি না, সেটা প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি গাড়ি কিনেছি, আমার গাড়িটা আমার ভালো লাগে, এর লুকটা আমার কাছে ভালো লেগেছিলো। আর দেখতে ভালো বডি, একটা হন্ডার মতো ব্র্যান্ড, যা সার্ভিস সেন্টার সব জায়গায় অ্যাভেলেবেল। আরেকটা সবথেকে ভালো পয়েন্ট হচ্ছে হিরো বা হন্ডা এই দুটোই সেম পার্ট, মানে পার্টসগুলো একদম সেম টু সেম। যেমন ইঞ্জিনের ডিজাইনও সেম, এদের ইঞ্জিনের বা কোনো বডি বা কোনো গাড়ির পার্টসও সেম টু সেম পার্টস হয়। তো এদের পার্টসগুলো করলো মানে আমাদের ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচারিং হয়, তার জন্য আমাদের এই পার্টসের দামগুলো অনেক সস্তায় পড়ে। নর্মালি আমাদের অন্যান্য যে ব্র্যান্ড আছে, ইয়ামাহা বা KTM বা TVS, এদের পার্টসের দাম অনেক বেশি। সেই তুলনায় হন্ডা বা হিরো বা বাজাজের পার্টসের আবার কোয়ালিটি খারাপ, কিন্তু হন্ডা হিরোর পার্টসের দামও কম আর কোয়ালিটিও ভালো, ঠিক আছে। এখানে বাজাজের লোক কেউ একটু রাগফাগ করো না, বাজাজেও ভালো, বাট বাজাজের কোয়ালিটি হিরো বা হন্ডার থেকে একটু কোয়ালিটি খারাপ। দাম বরঞ্চ হয়তো বাজাজ আর একটু সস্তা। আমার তো হিরোর মানে বা হন্ডার এক তো পার্টস একই রকম,
আর আমার সস্তাই লেগেছে, দুটোই সস্তা। কেমন একটা একটা ক্লাচ কেবিল, এই ব্রেক কেবিল, এই এক্সিলারেটার কেবিলের দাম 150 টাকা, একটা ব্রেক লিভারের দাম 150 টাকা, একটা এয়ার ফিল্টারের দাম 150 টাকা। কী যেমন নর্মালি কী সার্ভিসিংয়ে কী লাগে সব থেকে বেশি? এইগুলোই তো বেশি লাগে। পড়ে যাবে, ব্রেক লিভার বেঁকে যাবে, তো ব্রেক লিভার তো ওটা তো রিপেয়ারিং হয় না, ওটা তো সোজা করতে গেলে ভেঙে যাবে, তো ওটাকে তোমাকে চেঞ্জই করতে হবে। তো তখন কী করি আমরা, চেঞ্জ না করে ওটাকে টোটালি একেবারে রিপ্লেস করে দিই। 150 টাকা দাম, রিপ্লেস করতে কী সমস্যা, রিপ্লেস করে দাও। এটা আমি এক্সিলেটার কেবিল প্রায় আমার নতুন যে গাড়ি ছিল তার সাথে দিয়েছিল, সেটা প্রায় সে খারাপ হলো 50,000 কিলোমিটার পর। 50,000 কিলোমিটার চলার পরে যদি একটা এক্সিলেটার কেবিল খারাপ হয়, সে কেবিলটা চেঞ্জ করতে গিয়ে আমি অরিজিনাল যে কেবিলটার দাম আসছে 150 টাকা, অরিজিনাল এক্সিলেটার কেবিলের দাম 150 টাকা। তো 50,000 চলার পরে এই 150 টাকা দিয়ে এক্সিলেটার কেবিল চেঞ্জ করতে কি কোনো কষ্ট হবে? হবে না, চেঞ্জ। তো এত সস্তায় স্পেয়ার পার্টস, সার্ভিস সস্তা, সব কিছু একদম মানে রিজনেবল, মানে গাড়িটা কেনার পরে খুব একটা কারোর পকেটের উপরে প্রেশার পড়বে না। তো কেন নেবে না বাবা? আমি বাম্পারটা দেখিনি। ও সরি অমিত দা, সরি। তো পিছনে আমার একটা দাদা বসে আছে, তো তাকে বললাম সরি, আমি বাম্পারটা খেয়াল করিনি কথা বলতে বলতে। যাই হোক, রাস্তাটা দু সাইডে দেখে নিই, চলো ফাঁকা আছে। তো এই হচ্ছে বিষয়। এত ভালো পার্টসের অ্যাভেলেবিলিটি, মানে পার্টস সবসময় সব জায়গায় পেয়ে যাবে, সহজে সব জায়গায় পেয়ে যাবে। নর্মালি একটু ভালো পার্টসের দোকানে গেলেই পার্টস এটা লাগবে, পেয়ে যাবে। ঠিক আছে, অনেক দিক দিয়ে দেখতে গেলে একদম পুরো খুবই ফ্রেন্ডলি একটা গাড়ি, বা ফ্রেন্ডলি একটা ব্র্যান্ড হন্ডা। তো সেই কারণে আমি গাড়িটা নিয়েছিলাম। গাড়িটাতে ব্রেকিং যদি বলি, ব্রেকিং বলতে হবে ওটা খুব একটা ভালো না, আবার খুব খারাপও না, মিডিয়াম। ব্রেকিংটা আমার কাছে মিডিয়াম লেগেছে, কেননা আমার পিছনে ড্রাম ব্রেক ছিল। আমি যখন কিনেছি তখন এর পিছনে ডিস্ক ব্রেকের কোনো মডেলই ছিল না। BS4-এর 2020 মার্চেই লাস্ট BS4-এর মডেল, তারপরে এপ্রিল থেকে BS6 চলে আসে। তারপরে তো আবার লকডাউন পড়ে যায়। তো সেই হিসাবে বলতে গেলে তো ব্রেকিংটা বলতে গেলে মিডিয়াম, ব্রেকিংটা খুব একটা ভালো না। পিছনে ড্রাম ব্রেক, সামনে ডিস্ক, তার সাথে আবার এবিএসটা এখন কাজ করছে না। নর্মালি যখন মোটামুটি প্রথম 2-3 বছর কোনো রকম এবিএসে কোনো প্রবলেম আসেনি। জল, বৃষ্টি, কাদা, যেখান দিয়ে খুশি, মানে প্রচুর রাফ ড্রাইভিং করতে হয় আমাদের। যেসব জায়গায় আমাদের মার্কেট ভিজিটে যেতে হয়, কিছু কিছু রাস্তা খুবই খারাপ। আমাদের পশ্চিমবঙ্গের, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাল সবাই জানো। এদিকটা এখন হয়তো রাস্তা কিছু ঠিকঠাক করছে, ভোট আছে সামনে, কিন্তু রাস্তা বেশিরভাগই খারাপ। কলকাতার ভিতরেই দেখো না, কলকাতা সিটির ভিতরে রাস্তা মানে এবড়ো খেবড়ো, রাস্তার কোনো মানে লেয়ার নেই, সমান নেই, ভাঙা চোড়া, এবড়ো খেবড়ো, গাড্ডা, এই রিপেয়ারিং সেই রিপেয়ারিং চলতেই থাকে। তারপরে পাইপের লাইনের কাজ খোঁড়াখুড়ি তো লেগেই থাকে। রাস্তা বানাবার পরে মনে পড়বে যে পাইপ লাইন লাগাতে ভুলে গেছি, বা পাইপ লাইনের টাকাটা পরে স্যাংশন হয় রাস্তা বানাবার পরে। মানে আবার রাস্তা বানাবার পরে আবার ভাঙবে, আবার খুঁড়বে, তো এগুলো তো চলেই থাকে। তো সেই কারণে আমাদের এই ইন্ডিয়ার কন্ডিশনের গাড়ি তাড়াতাড়ি খারাপও হয়। তো গাড়ি মোটামুটি পুরো পয়সা উসুল। আমি যে টাকা দিয়ে গাড়িটা কিনেছিলাম সে টাকা উসুলও করে ফেলেছি। গাড়িটা চালিয়েও মজা আছে। পিক আপ, হ্যাঁ একটু নতুন গাড়ি যখন ছিল তার থেকে পিক আপটা একটু ডাউন হয়েছে, কিন্তু মোটামুটি ভালোই আছে। পিক আপ রেসপন্সটা একটু লেট করে আসে, যখন নতুন কিনেছিলাম তখনও সেমই ছিল। কার্বোরেটর ইঞ্জিন, তো কার্বোরেটারে একটুখানি ল্যাগ থাকে, পিক আপ ঘোরাবার পরে গিয়ে পিক আপ ওঠে। আর কি বিষয় নিয়ে কথা, সাসপেনশন পিছনে মোটামুটি সরু হলেও সামনেরটা যেমনই হোক চলে যায়, কাজ চলে যায়। খুব একটা ভালো বলবো না, মোটামুটি মডারেট, কোনো রকমে চলে যায় কাজ। পিছনেরটা ভালো, সাসপেনশন হয়ে গেল, ব্রেকিং, ইঞ্জিন, মাইলেজ তো বললামই 40-45, এই যে 45-50। এটা নিয়ে আমি তো প্রায় অনেক জায়গায় লংয়ে গেছি। সিটিং কমফোর্ট ভালো, বাট
সিটিং কমফোর্ট ভালো, বাট হাতের এই পাম্প দেখো, পাম্প লাল হয়ে যায়। অবশ্য আমি বলে না, যে কারোরই এই গাড়িটায় ঝুললে হ্যান্ডেল ধরে থাকতে থাকতে হাতের পাম্প ব্যথা হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। গাড়িটা তোমাকে একটু দেখিয়ে দিই, গাড়িটা কীরকম লুক। এই হচ্ছে গাড়ি আমার। এই হচ্ছে গাড়ির নাম্বার প্লেটটা ভেঙে গেছে। নাম্বার প্লেটটা আমি ওটার অর্ডার করে দিয়েছি ওয়েবসাইটে, গভর্নমেন্টের ওয়েবসাইটে। এই যে দেখো ফগ লাইট লাগিয়েছি, এই জেজির ফগ লাইট ফিউচার আই। এর ভিতরে 50,000 বা 55,000 গাড়ি চলেছে, তার ভিতরে আমার টায়ার চেঞ্জ করেছি, সামনেরটাও চেঞ্জ করেছি। কোম্পানি থেকে যে টায়ারটা দিয়েছিল একদম ফালতু, টিভিএস এর টায়ার ছিল, একদম রাদ্দি মাল, একদম মানে ভারতবর্ষের সব থেকে ফালতু কোম্পানির টায়ার হলে সেটা টিভিএসের টায়ার। তো ওটা ছিল 80/100 সামনে, আর পিছনে ছিল 130/70। তো ওটা আমি চেঞ্জ করে সামনেরটা আমি 90/90 লাগিয়েছি, অ্যাপেলোর 90/90 লাগিয়েছি। আর পিছনে অ্যাপেলোরই লাগিয়েছি রেডিয়াল, অ্যাপেলো আলফার S1, অ্যাপেলো আলফা S1 130/70। পিছনের টায়ারের যেরকম ছিল সেরকমই লাগিয়েছি। সামনেরটা একটু আপগ্রেড করেছি। সামনেটা 80/100 ছিল, ওটা 90/90 করে দিয়েছি। তাহলে ঠিক হবে। একটু সামনের টায়ারটা অত্যাধিক সরু ছিল, ব্রেক করলে গাড়ি বলতে গেলে হেলতো সামনে। এবিএস যতদিন ঠিক ছিল ততদিন মোটামুটি অসুবিধা হতো না। এবিএস বন্ধ মানে খারাপ হওয়ার পর থেকে খুব প্রবলেম হতো। মোটামুটি সামনের টায়ারটা আমি 25,000-এর মধ্যেই মানে চেঞ্জ করে দিয়েছি, খুব তাড়াতাড়ি চেঞ্জ করি, 20,000-এ চেঞ্জ করে দিয়েছি। তারপর থেকে প্রায় 35,000 অ্যাপেলো আলফা দিয়েই চলছে। সামনের টায়ারটা অ্যাপেলোর মালই চলছে, খুব ভালো। অ্যাপেলো টায়ারের কোয়ালিটি খুবই ভালো, গ্রিপ পিছনেরটা খুব ভালো। পিছনেরটা যেহেতু রেডিয়াল, পুরো টায়ারটা রাস্তাটাকে পুরো আঁকড়ে বসে, মানে কামড়ে বসে থাকে। টায়ারের গ্রিপ ভালো, কন্ট্রোলিং ভালো, এভরিথিং বেটার। তো এই হচ্ছে বিষয়। গাড়িটার মোটামুটি দেখতেই পাচ্ছ কীরকম লুক, মোটামুটি কন্ডিশান তোমরা দেখতে পাচ্ছ। মোটামুটি 5 বছর বয়স, 5.5 বছর বয়স হয়ে গেছে অলমোস্ট। 2020 ফেব্রুয়ারিতে নেওয়া আমার গাড়ি। তোমাদের যদি মিটারটা দেখাই, দেখো 54,700 মতো চলে গেছে গাড়ি, অলমোস্ট 55,000। খুবই ভালো গাড়ি। এই গাড়িটা ডিসকাউন্ট কেন করলো বুঝি না। হন্ডার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার যারা আছে, মানে বোর্ডের যারা ডিসিশানটা নেয় কোন গাড়ি লঞ্চ করবে আর কোন গাড়িটা ডিসকন্টিনিউ করবে, সত্যি তারা গাঁজা ফাজা খেয়ে থাকে হয়তো। মানুষ ডিজাইনটাকে আপগ্রেড করে আরও বেটার করার চেষ্টা করে। হন্ডাই একমাত্র কোম্পানি যে ভালো ডিজাইনের প্রোডাক্টগুলোকে মানে ডিসকন্টিনিউ করে দিয়ে বুদ্ধা কাকুর। অ্যাকচুয়ালি হন্ডার গাড়ির কাস্টমার বেশি হচ্ছে গিয়ে একটু আফটার 35 এই টাইপের বায়াররাই বেশিরভাগই হন্ডার গাড়ি কেনে। মোটামুটি এই মডেলটা ছাড়া, এই মডেলে যদি না থাকতো, এক্সভিলেট যদি লঞ্চ না করতো, আমার হর্নেট গাড়িটা পছন্দ ছিল না, পুরনো হর্নেট। এখনটাও পছন্দ, এখন যেই হর্নেটটা মার্কেটে চলছে মানে বিক্রি করছে হন্ডা, এটাও পছন্দ না। হন্ডার মোটামুটি ইন্ডিয়াতে যে কটা গাড়ি আছে 200-এর ভিতরে একটা গাড়িও আমার মোটামুটি ডিজাইনও পছন্দ না, লুকও পছন্দ না, কিচ্ছুই পছন্দ না। ঠিক আছে, হন্ডার ইঞ্জিন ভালো, সার্ভিস ভালো, পার্টসের দাম কম, সব ঠিক আছে। বাট আমি গাড়িটা নিয়ে চালাবো, প্রতিদিন গাড়িটা দেখবো, গাড়িটা যদি আমার লুকই পছন্দ না হয় তো আমি গাড়িটা কেন কিনবো? সব থেকে ফার্স্ট হচ্ছে ইন্ডিয়াতে গাড়ির লুক কাস্টমারের পছন্দ হতে হবে। বিক্রি প্রচুর হয়, জানি না তারা জাস্ট ওই হন্ডার ইঞ্জিনের উপরে ভালোবাসা থাকে বা ইঞ্জিনের উপরে বিশ্বাসের উপরে হন্ডার গাড়ি বিক্রি হয়। আমি অ্যাকচুয়ালি কিন্তু আমার 50% হচ্ছে গিয়ে গাড়ির ইঞ্জিনের উপরে, 70% আমি ইঞ্জিনের উপরে বেস করে হন্ডার গাড়ি কিনেছি। ফিউচারে যদি হন্ডা কোনো আরও ভালো কোনো গাড়ি লঞ্চ করে, যেমন হন্ডার কাছে আরও ভালো ভালো কিছু গাড়ি আছে, যেমন সিবিআর আছে। সিবিআর বাংলাদেশের মতো মার্কেটে বিক্রি হয়, আমাদের ইন্ডিয়াতে বিক্রি হয় না। এরকম কিছু যদি ভালো ভালো মডেলের গাড়ি যদি হন্ডা আমাদের ইন্ডিয়ার মার্কেটে নিয়ে আসে, আমি অবশ্যই হন্ডার গাড়ি আবার কিনবো। বাট এই এখন যেই মানে চলছে যেই সময়ে, এখন হন্ডার ফ্লিটে
হন্ডার ফ্লিটে কোনো ভালো ডিজাইনের গাড়ি নেই, আমার তো ভালোই লাগে না। হন্ডা হর্নেট যে 2.0 এসছে, ওটাকে একটা হাতির বাচ্চা, মানে কী বলবো, ওটা যে বেকার মোটকা টাইপের ভটকা টাইপের ডিজাইন। জানি না ওটা কার ভালো লাগে, আমার তো ভালো লাগে না একদমই না। হ্যাঁ, হন্ডা 125-এর একটা মডেল এসছে যাদের বাজেট কম, তার ভিতরে আপসাইড ডাউন ফর্ক চাও, এবিএস চাও, হ্যাঁ এই একটা মডেল ভালো। তার সাথে সাথে হন্ডার 125-এর ইঞ্জিনটাও ভালো, ওই মডেলটা মোটামুটি যা ঠিক আছে। কিন্তু আমি যেখানে আমি 160 বাইক চালাচ্ছি, আমি নিশ্চয়ই চাইবো এর থেকে আরও আপার হায়ার ভেরিয়েন্ট, মানে হায়ার আপগ্রেড করতে চাইবো। সেখানে আমি কি ডাউনগ্রেড করে কি 125 চালাবো নাকি? নিশ্চয়ই না। যারা তুমি একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখো, যারা নিশ্চয়ই 160 চালাচ্ছে, সে আরও চাইবে 200 বা 250 300-এর গাড়ি নেওয়ার, সে তো আর ওই 125-এর গাড়ি নেবে না। তো সেই হিসাবেও দেখতে গেলে হন্ডার ভিতরে আর এমন কোনো গাড়ি নেই যে গাড়িটা মানে কেনার মতো। তো আমার এই রিভিউ বলতে গেলে, আমার এটা রিভিউ ছিল না, আমার ওনারশিপ এক্সপিরিয়েন্স ছিল। তো কারো ভালো লাগলে লাইক করো, আর না লাগলে তোমার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো গাড়িটা একটু রাইড করা যাক, ঠিক আছে? স্টার্ট করা যাক, দেখি এর এখনও কেমন পিক আপ কেমন আছে। এই রাস্তাটা একটু ফাঁকা থাকে তো, তাই এই রাস্তাটাই এলাম। নর্মালি আমি খুব একটা জোরে গাড়ি চালানো পছন্দ করি না, আমি চালাইও না। ধরে বস পিছনে। গিয়ারগুলো খুবই স্মুথ, মানে গিয়ার শিফট হবে তোমার জাস্ট মানে ইশারাতে। হন্ডার এই মানে কি বলবো ভাই, লুক হয়তো এখন যে গাড়িগুলো বানাচ্ছে সেগুলোতে খুব একটা ভালো লাগছে না, বাট ডিজাইন ভালো না। কিন্তু ইঞ্জিন মানতেই হবে। হন্ডার মতো এরকম ভালো পেট্রোল ইঞ্জিনের বাইক, সিঙ্গেল সিলিন্ডারে এত স্মুথ, এত মাখনের মতো বাইক, এত সুন্দর গিয়ার শিফটিং, এত ভালো স্মুথনেস অন্য কোনো ব্র্যান্ড নেই, পুরো ওয়ার্ল্ডে নেই, শুধু ইন্ডিয়াতে না, পুরো পৃথিবীতে হন্ডা ছাড়া এরকম ভালো সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। আমি বারবার বলছি সিঙ্গেল সিলিন্ডার, অবশ্য 4 সিলিন্ডারেও আসুক না, 4 সিলিন্ডারেতেও হন্ডার সাথে কেউ পারবে না, কাওয়াসাকিও পারবে না। কাওয়াসাকিও জাপানি গাড়ি, জাপানি ব্র্যান্ড, আর হন্ডাও জাপানি ব্র্যান্ড।